মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আর কিছুক্ষণের অপেক্ষা, বাংলাদেশ অঘোষিত সেমিফাইনালে এশিয়া কাপের মুখোমুখি হবে পাকিস্তানের। এই আসর শুরু হবার আগে কেউ আমরা কি এভাবে ভেবেছিলাম যে বাংলাদেশ দল এশিয়া কাপের ফাইনালে ওঠা থেকে জাস্ট একটা মাত্র জয় দূরে থাকবে, এরকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে? নিশ্চয়ই আমরা ভাবি নাই। সেই বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছে, টপ 4-এ গেছে, প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে, পরের ম্যাচে ভারতের বিপক্ষে অনেকটা প্রশ্নবিদ্ধ পরাজয়। এটা আমাদের দোষের কারণে অনেক বেশি হয়েছে, সুযোগ পেয়েছিলাম সেটা আমরা কাজে লাগাতে পারিনি। অভিষেকের ক্যাচ মিস হয়েছে, লিটন কুমার দাস হি ওয়াজ মিসড আউট ফ্রম দ্য 11। অনেক কিছু মিলিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের সাথে লাকটাও যে ফেভার করেনি এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু পাকিস্তানের বিপক্ষে একটু পরে বাংলাদেশ যে ম্যাচটা খেলতে নামবে, সেই ম্যাচ শুরু হওয়ার আগে একটা গুমোট অবস্থা। অন্তত 2 থেকে 3টা প্রশ্নের উত্তর এখন পর্যন্ত টিম ম্যানেজমেন্ট মেলাতে হিমশিম খাচ্ছে। প্রথম যে প্রশ্নের উত্তর মেলানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ। লাস্ট ম্যাচে আমার কাছে মনে হয় যে টু সাম এক্সটেন্ট আমরা সেটাতে সাফার করেছি। লিটন কুমার দাস আজকের ম্যাচে খেলবেন কি খেলবেন না? দ্বিতীয় যে প্রশ্ন, ওপেনিং পার্টনারশিপ বা ওপেনিং পেয়ারে কি কোনো চেঞ্জেস আসার সম্ভাবনা রয়েছে কিনা? আমি যদি একটু ব্যাখ্যা করি যে সুপার 4-এ বাংলাদেশ এখন পর্যন্ত 2টা ম্যাচ খেলেছে। লাস্ট ম্যাচ পাকিস্তানের বিপক্ষে কিছুক্ষণ পর। প্রথম 2 ম্যাচে মানে সুপার 4-এর 2 ম্যাচে সাইফ হাসানের সাথে পার্টনারশিপে তানজিদ হাসান তামিম যেই ধরনের ব্যাটিং করেছেন, যেই ওয়েতে আউট হয়েছেন, এবং লাকিলি সেকেন্ড ম্যাচে লিটন কুমার দাস অ্যাবসেন্ট থাকার কারণে সেই জায়গাটায় পারভেজ হোসেন ইমন সুযোগ পাবার পর যতটুকু চেষ্টা করেছেন ক্যাপিটালাইজ করার, সেখানটায় পারভেজ হোসেন ইমন কি সাইফ হাসানের ওপেনিং পার্টনার হতে যাচ্ছেন কিনা? তানজিদ হাসান তামিম এই বাঁচা মরা লড়াইয়ে ডু অর ডাই ম্যাচে জিতলেই বাংলাদেশ ফাইনালে চলে যাবে। বাংলাদেশের ক্রিকেট একটা বাজে সিচুয়েশন এই মুহূর্তে, ইলেকশনকে কেন্দ্র করে খুব বাজে কাদা ছোড়াছড়ি হচ্ছে সর্বত্র। সেই জায়গাটায় ওপেনিং এ কি পরিবর্তন আসছে? থার্ড যে পয়েন্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশের লোয়ার মিডল অর্ডারে কি আমরা এক্সপেক্টেড কোনো চেঞ্জ দেখতে পাবো কি পাবো না? আমি প্রথম আলোচনাটাই করতে চাই যে আজকে মানে খুবই একটা অস্থির অবস্থা, কিন্তু পাকিস্তানকে হারাতে হবে। পাকিস্তানের পয়েন্ট বাংলাদেশের পয়েন্ট এই মুহূর্তে সমান, এবং এই ম্যাচের রেজাল্টের উপর ডিপেন্ড করে আসলে এশিয়া কাপের ফাইনালিস্ট নির্ধারিত হবে। শ্রীলঙ্কা যেহেতু আগের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল, তাদের কোনো সুযোগ নেই। কিন্তু বাংলাদেশ পাকিস্তান যেহেতু হেড টু হেড এবং যেহেতু 2 দলের পয়েন্ট সমান, সো এই দুই দলের জয়ী দলই আলটিমেটলি ভারতের সঙ্গে হবে ফাইনালে। বাংলাদেশে এই ম্যাচের আগে লিটন কুমার দাসের থাকাটা কয়েকটা কারণে খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রথম কারণ সেটা হচ্ছে লিটন কুমার দাস অ্যাজ আ ক্যাপ্টেন, অ্যাজ আ ব্যাটার ইন আ প্রপার ফর্ম রাইট নাও। সবশেষ এই আলোচনাটা আমি প্রত্যেকটা ডিসকাশনই করার চেষ্টা করছি যে 2-3টা সিরিজের পারফরমেন্স যদি আমরা দেখি, তাহলে নেদারল্যান্ডস টু শ্রীলঙ্কা বা শ্রীলঙ্কা টু নেদারল্যান্ডস যে জার্নিটা ছিল, লিটন কুমার দাস কিন্তু এই 3 সিরিজের মানে বাংলাদেশের 3টা টানা সিরিজ জিতে এশিয়া কাপে ঢুকেছে, তার 2টাতে কিন্তু টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ছিল, সিরিজের সেরা ক্রিকেটার ছিল। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ লিটন কুমার দাস দারুণ একটা ইনিংস খেলেছিলেন হংকং এর এগেনস্টে। সো ইনফর্ম ক্যাপ্টেন অ্যান্ড ব্যাটার লিটন কুমার দাস না থাকার কারণে বাংলাদেশ কতটা স্ট্রাগল করেছে লাস্ট ম্যাচে ভারতের এগেনস্টে সেটা আমরা দেখেছি। অভিষেক শর্মা ব্যাট করছেন, অভিষেক শর্মা ব্যক্তিগত 7 রানে রয়েছেন, ভারতের দলীয় স্কোর 10। ওই সময়টায় যেভাবে তার ক্যাচটা মানে এরকম হাফ চান্সেস গুলোকে আপনাকে তো আসলে ক্যাপিটালাইজ করতে হবে। এগুলো যদি ধরতে না পারেন, এই সুযোগগুলো যদি কাজে লাগাতে না পারেন, ইন্ডিয়ান ব্যাটাররা নিশ্চয়ই হাতে বল তুলে দেবে না যে ক্যাচ নাও, আমাকে আউট করে চলে যাও। সো ঘটনা কিন্তু সেটা না। জাকের আলী অনেক কিন্তু সেই জায়গায় তার রোলটা প্রপারলি, যে এক্সপেকটেশনসটা ছিল যে বাংলাদেশ হার্ড এন্ড সোল ট্রাই করবে, ইন্ডিয়াকে হারাতে হলে ইউ হ্যাভ টু গিভ ওর 200%, সেই জায়গায় ফেল করেছে। লিটন থাকলে প্রবাবিলিটি অনেক বেশি ছিল অভিষেক শর্মা সেই জায়গাটায় হয়তো আউট হয়ে যেতেন। ক্যাপ্টেন্সির জায়গায় আপনি দেখেন না, বাংলাদেশ দলের ক্যাপ্টেন ডেফিনেটলি মানে একটা বিগ রোল প্লে করে টু মেক দ্য 11। সো ওই জায়গাটায় আপনি দেখেন বাংলাদেশ ক্যাপ্টেন জাকির আলী অনিক হি ডিডন্ট পিক শাক মেহেদি টু দ্য 11। আপনার যেখানে এক্সপ্লোসিভ ব্যাটিং ডিপার্টমেন্ট ইন্ডিয়ান, এবং সেই ইন্ডিয়ান এক্সপ্লোসিভ ব্যাটিং ডিপার্টমেন্টের লেফটি ব্যাটার্সরাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর, আপনি কেন ভাই অফ স্পিনার শাক মেহেদিকে খেলাবেন না? কি কারণে খেলাবেন না? পাওয়ার প্লেতে তারা যে 6 ওভারে 72 রান নিল, এটাই তো আসলে বড় ব্যবধান করে দিয়েছে। পরের 10 ওভারে যে ইন্ডিয়া 66-67 বেশি তুলতে পারে নাই, সেই ইন্ডিয়া প্রথম 10 ওভার 1 বলে করেছিল 100+। এবং এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন্সির একটা বড় ধরনের
ফল্ট ছিল। নাসুম আহমেদ বাঁহাতি অর্থোডক্স, তাকে অভিষেকের সামনে আপনি পাওয়ার প্লেতেই দুটো ওভার দিয়ে দিলেন। আমার মাথায় অন্তত ঢোকে না যে আসলে কি কাজ করছিল জাকের আলীর মাথায়। তো আমি যেটা বলছি যে ব্যাটিং ওয়াইজ ইউ নিড লিটন কুমার দাস, কজ তিনি এই মুহূর্তে বাংলাদেশের টপ ফর্ম ব্যাটারদের একজন, এবং ক্যাপ্টেন্সি ওয়াইজ ডেফিনেটলি ইউ নিড লিটন কুমার দাস ইন দিস ভেরি মাচ ইম্পর্টেন্ট ম্যাচ এগেইনস্ট পাকিস্তান। লিটনের থাকাটা গুরুত্বপূর্ণ, এবং আমার কাছে যতটুকু মনে হয় যে ভারতের বিপক্ষে লিটন কুমার দাসকে অনেকটাই রিস্ক না নিয়ে বসিয়ে রাখা হয়েছে, যেন পাকিস্তানের বিপক্ষে যে ডু অর ডাই ম্যাচটা হবে সেখানটায় যেন কোনোভাবেই আমরা লিটনকে মিস না করি। ইট কুড বি ওয়ান রিজন। সেকেন্ড পয়েন্ট যেটা, ওপেনিং এ কি চেঞ্জ আসছে? ওপেনিং এর চেঞ্জটা নিয়ে যথেষ্ট ডিসকাশন হয়েছে। গত রাতে এই ডিসকাশনটা টুকটাক ভাবে ঢাকায় অবস্থানরত যারা তারা নাকি করেছেন, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আপনারা সবাই জানেন নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, এই মুহূর্তে তিনি দুবাই অবস্থান করছেন, দলের সাথেই রয়েছেন। তিনিও ইনফর্মড হয়েছেন যতটুকু আমি শুনতে পেয়েছি যে ওপেনিং এ আরো একবার বদল করা যায় কিনা। আপনারা সাইফ হাসানের সাথে লাস্ট ম্যাচেও দেখেছেন তানজিদ হাসান তামিমের পার্টনারশিপ, সেখানটায় পারভেজ হোসেন ইমনকে ইনক্লুডেড করা যায় কিনা এই ডিসকাশনটা রয়েছে। যদি তিনি ওপেনিং পার্টনার হন, মানে ইমন যদি সাইফের ওপেনিং পার্টনার হন, তাহলে 3 নাম্বার ব্যাটিং পজিশন যেভাবে এর আগে ছিল ঠিক ওভাবেই চলবে, এবং পরের অর্ডার গুলোতে হচ্ছে অ্যাকর্ডিংলি কিছু চেঞ্জেস আসতে পারে, বাট খুব বেশি সফল হবে না। কেন বলছি এই আলোচনা? গতকালকের ম্যাচে বাংলাদেশের যে 11 জন ব্যাটার ব্যাট করেছে, অনলি 2 ব্যাটার্স দে অ্যাবল টু স্কোর রানস 100+ স্ট্রাইক রেট। সো 100+ স্ট্রাইক রেটে মাত্র 2 জন ব্যাটার দে ওয়ার অ্যাবল টু স্কোর রানস। একজন হচ্ছে আপনারা সবাই জানেন 135+ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সাইফ হাসান, 69 রান করেছেন। আগের ম্যাচটাতেও শ্রীলঙ্কার এগেনস্টে 60+ রানস করেছিলেন। সো সাইফ হাসান মানে অ্যাটাকিং ক্রিকেট খেলছেন, ভালো ক্রিকেট খেলছেন, বেটার স্ট্রাইক রেটে ব্যাট করছেন, এগুলো নিয়ে কোনো ডাউট নেই। তার বাইরে 110 স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন ইমন। বাকি যে 9 জন রয়েছেন দে অল ওয়্যার ফেল টু স্কোর রানস অ্যাকর্ডিং টু দ্য নিড। সো এরকম যখন সিচুয়েশন হবে, ডট বল যখন 60+ হয়ে যাবে, তখন ইউ নিড সামওয়ান ইন দ্য উইকেট যিনি আলটিমেটলি ওই এক্সপ্লোসিভ ব্যাটিংটা করবেন, হয় টিকে থাকবেন, আদারওয়াইজ তিনি আউট হয়ে যাবেন। সো তানজিদ হাসান তামিমের অন্তত লাস্ট 2 ম্যাচের পারফরমেন্স এবং সবশেষ ম্যাচে ইমনের পারফরমেন্স কিছুটা হলেও সিচুয়েশন ক্রিয়েট করছে যেখানটায় পারভেজ হোসেন ইমন হি হ্যাজ আ বিগ পসিবিলিটি টু বি দ্য পার্ট অফ দ্য 11। লিটন কুমার দাস ইনক্লুডেড হলে এমনিতেই টপ অর্ডার থেকে একজনকে ছেটে ফেলতে হবে, এবং সেই অপশনটা সীমাবদ্ধ আমার কাছে মনে হয় 2 ওপেনারের মধ্যেই। সাইফ হাসানকে যদি বাদ দিই, ইমন এবং তামিম, সো এই দুজনের মধ্যে একজনকে বসতে হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। লোয়ার মিডলে কি হবে? মিডল অর্ডারে আমরা দেখেছি যে নাম্বার 4 ফেল করেছে, নাম্বার 5 ফেল করেছে, লাস্ট ম্যাচে নাম্বার 6 ফেল করেছে। সো ওইখানটায় নাম্বার 4, 5, 6-এ তাওহিদ হৃদয়কে আপনি সরাবেন না, বসাবেন না, নো ডাউট। লাস্ট ম্যাচে খারাপ করলেও তার আগের ম্যাচে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের উইনিং টোনটা সেট করে দিয়েছিলেন।